স্বচ্ছ, ফ্রি, ফেয়ার, অ্যাকসেপ্টেবল, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটের স্বাধীনতাকে নিশ্চিত করে দিয়ে যাওয়া হবে। এই সরকারের সবচেয়ে বড় একটা রিফর্মস, এবং এটার জন্য জাতি কাঙ্ক্ষিত অবস্থায় বসেছে, জাতির আকাঙ্ক্ষা সেই নির্বাচনটা দেখার। এর বাইরে কিন্তু জাতি কিছু দেখতে চাচ্ছে না। আমি প্রথমে যে কথাটা মাহবুব সাহেব আলোকপাত করেছেন, জাতীয় সরকার, আমি একটু সংক্ষিপ্ত বলতে চাই। দেখেন, আমরা, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু ঘোষণা দিয়েছে, আগামী নির্বাচনের পর আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করার সুযোগ পাই, আমরা আমাদের সমমনার সকল রাজনৈতিক দলকে নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতীয় সরকার গঠন করবেন। এই মুহূর্তে নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, কাজে জাতীয় সরকার এই মুহূর্তে গঠন করাটা আমরা দেশের জন্য, জাতির জন্য, দেশের গণতন্ত্রের জন্য খুব একটা ইফেক্টিভ বলে আমরা মনে করতেছি। বাট দিস গভর্নমেন্ট, যেটাকে আমরা অন্তর্বর্তী সরকার বলি, they have come from different corners of philosophy, different corners of thoughts of the society. এটা কোনো একটা দলের না, বা একটা গোষ্ঠীর না, একটা সোসাইটির না। এই যে বর্তমান উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা, এটা কিন্তু বিল্ড আপ upon making a national consensus of all the political parties. সকল রাজনৈতিক দলের মানুষ বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ সহ এইখানে এক ঝাঁক জ্ঞানী গুণীজন মনে করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তার প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজে এইখানে জাতীয় সরকার দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবে, আমরা যদি যাই, আমরা সেখানে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। ঠিক এই মুহূর্তে জাতীয় সরকার গঠন করা খুব একটা যুক্তিযুক্ত না এবং গুরুত্বপূর্ণ না বলে আমাদের ধারণা, আমাদের দলের স্ট্যান্ড। সংস্কার আগে হবে না পরে হবে, একটা বিরাট ইস্যু। দেখেন, সংস্কার, কিছু সংস্কার যেটা আমাদের এখন প্রাইম ডিউটি, নির্বাচন করা, নির্বাচনটাকে ফ্রি ফেয়ার একটা ইলেকশন করাই হবে এই সরকারের সবচেয়ে বড় সংস্কার। জনগণের চাহিদা নির্বাচনের দিকে, একটা নির্বাচন করতে ন্যূনতম যে সংস্কারটা দরকার, মানে নির্বাচনে যেটা সুপ্রিম কোর্টের রায় আবার তত্ত্বাবধায়ক সরকার বহাল হয়েছে, হাউ টু মানে ফর্ম দা caretaker government, who will be the members of the caretaker government, who will be the chief of the caretaker government to run the fair election. এইগুলিকে করার জন্য যা সংস্কার দরকার, নির্বাচন কিভাবে ভোট কাউন্টিং হবে, কিভাবে নির্বাচন হবে, কারা প্রিজাইডিং অফিসার হবে, এইগুলিকে আগামী নির্বাচন এবং তার পরবর্তী বাংলাদেশের সকল নির্বাচন যাতে আনকুয়েশন হয়, যাতে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য এবং প্রশংসিত নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার লক্ষ্যে যেই ন্যূনতম সংস্কার করা দরকার, সেই সংস্কারটুক করে অবিলম্বে বর্তমান সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে, অর্থাৎ সার্বভৌম সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হওয়া উচিত প্রথম দায়িত্ব। এই জায়গাতে জনাব স্বাগত বকুল, এই জায়গাতেই অনেকেরই আপত্তি আছে। কারণ হলো, আপনি বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের যে দায়িত্ব ছিল নির্দিষ্ট কিছু করে দেখা যাচ্ছে নির্বাচনটাকে মুখ্য টার্গেট করে কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করতো। এবারের যে সরকারটা, অন্তর্বর্তী সরকার, তাদের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয়। আপনারা যেটা বলছেন বারবার যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হওয়া উচিত, যে নির্বাচন সম্পর্কিত যে সংস্কারগুলো আছে সেগুলো করেই নির্বাচন দিয়ে দিলেই আপনারা ক্ষমতায় চলে যাবেন। আমি যে সরাসরি আপনাকে বলি, কারণ মানুষ মনে করে আপনারা ক্ষমতা যাবেন, সেখানে মানুষের একটা আস্থাহীনতা কাজ করছে। কারণ হলো, এই যে জুলাই আগস্টের রক্তের অধ্যায়টাকে আপনারা একরকম পাশ কাটিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছেন। এরপর ক্ষমতা গেলে আগের মতোই বাংলাদেশ চলে যাবে, সেই জায়গাতে মানুষের একটু সংশয় রয়ে গেছে। সেখানে আপনি কি বলবেন? আই ফার্মলি ডিফার উইথ ইউ। জুলাই আগস্টের বিপ্লবের রক্তকে আমরা শ্রদ্ধা করি। এই বিপ্লবে আমাদের অবদান অনেক। 16টা বছর আমাদের দল নিগৃহীত হয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচারে, গুম হয়েছে আমাদের লোকজন। 16টি বছরে আমরা একটা আগ্নেয়গিরিতে আগুন সৃষ্টি করেছি, সেই আগুন ব্রাস্ট হয়েছে জুলাই আগস্ট বিপ্লবে, অগ্নুৎপাতের ফলে লাভা বের হয়েছে, বিজয় এসেছে 5ই আগস্ট। আমরা ইজ্জত করি, আমরা সম্মান করি। আমরা ক্ষমতায় গেলে যে এই মানে যেটা সেন্টিমেন্ট, এই আন্দোলনের, এই বিপ্লবের ব্যাহত ঘটবে, এটা আপনাদের মনে করাটা একটা অত্যন্ত ভুল ধারণা। আমি আপনাকে বলি, 90-এর গণ অভ্যুত্থানের পরে যে বিরোধী দলীয় রূপরেখা হয়েছিল, সেই রূপরেখার মেইন ছিল মরাল
একটা ভ্যালু ছিল যে সংসদীয় গণতন্ত্র করা। আমরা কিন্তু সেই সংসদে, পঞ্চম জাতীয় সংসদে, আই ওয়াজ এ প্রাউড মেম্বার অফ দ্যাট পার্লিয়ামেন্ট, আমিও কিন্তু মেম্বার ছিলাম। আমরা কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা যে নেতৃত্বে সেই সংসদীয় গণতন্ত্রের যেই মানে ফর্মুলেশন দেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, সেই 3 জোটের রূপরেখা, আমরা কিন্তু সেটাকে মূল্যায়ন করে মরাল ভ্যালুজ আছে বলে আমরা গ্রহণ করে কিন্তু সংবিধানে আমরা সেটা সন্নিবেশিত করে আবার সেটা তো নতুন ভাবে আমরা সেটা তো আপনারাই সর্বপ্রথম ব্রেক করেছেন। এটাই তো ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় অভিযোগ আপনাদের প্রতি। আমরা 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 ব্রেক করলাম কোনটা? আমরা তো সংসদীয় গণতন্ত্র 91 সনে প্রতিষ্ঠিত আপনারা করলাম। ব্রেক করেছিলেন, এটাই সবচেয়ে বড় অভিযোগ, কারণ আপনারা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাকে আপনারা পাশ কাটিয়ে গেছেন এরকম। আমি যদি পূর্বের না বিতর্কে যেতে চাই না, কিন্তু না না আপনারাই না ক্ষমতায় গিয়ে এটাকে ব্রেক করেছিলেন, এটাকে ভায়োলেট করেছিলেন, এরকম বড় অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে রয়েছে। না, সেটা তো অভিযোগ ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেকখানে হইতে পারে অনেক কিছু, বাট আমরা তত্ত্বাবধায়ক সরকারটা আমরাই করেছি। আমরাই কিন্তু সংসদীয় গণতন্ত্রের যাত্রা 95ম সংসদে আমরা করেছি। এখন যদি সকল রাজনৈতিক দল নির্বাচনটা, যেটুক নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার, সেই সংস্কারটুকু করে নির্বাচন দেওয়ার আগে অল পলিটিক্যাল পার্টি একসাথে বসে উইথ দিস ইন্টারিম গভর্নমেন্ট যে এই রূপরেখাগুলি দেওয়া হয়, যে এই সংস্কারগুলি যারা সরকারে যাবে তারা গিয়ে সরকারে করতে বাধ্য থাকবে। দেখেন, আমরা কিন্তু 2017 সনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে সত্যিকার ভাবে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন বেগম খালেদা জিয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এরই ভিতরে ভিশন 2030 কে ইনক্লুড করে 31 দফার একটা সংস্কার, আমরা সরকারে গেলে কি কি করব, কি কি সংস্কার হবে, সমস্ত কিছু কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। ব্যালেন্সিং অফ পাওয়ার ইন বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট এবং জুডিশিয়ারির মধ্যে ক্ষমতার বন্টন করা, দুর্নীতি দমন কমিশন সংস্কার করা, ব্যুরোক্রেসি, এভরিথিং এভরিথিং ইজ ইনক্লুডেড। তারপরে যত সংস্কার কমিশনগুলি, 6টা সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলি সহ সরকার প্রধান যখন বসবেন সকল পলিটিক্যাল পার্টির সাথে, সেইখানে নির্বাচনী সংস্কারগুলি বাদ দিয়ে যতগুলি অন্যান্য বেসিক আরো যা সংস্কারের দরকার জাতির জন্য, দেশের জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সেইগুলির একটা গাইডলাইন দিয়ে দিতে হবে, যে গাইডলাইন পরবর্তী সরকার মানতে বাধ্য হবে। এখন যদি প্রশ্ন করে যদি না করেন, লেট আস নট স্টার্ট উইথ এ নেগেটিভ অ্যাটিটিউড, লেট আস বি পজিটিভ। যদি না করে তারপর না, আবার জনগণ রাস্তায় আসবে, ইতিহাস তো সেরকম, আবার সরকারের পতন হবে। ইতিহাস তো সেরকম বলে না, সে কারণেই না না, মানুষের সংসদে থাকাটাই স্বাভাবিক। ইতিহাস চেঞ্জও হয়। ইতিহাস বাংলাদেশে তো শেখ হাসিনাকে অনেকে ভাবছে নামাইতে পারবে ইতিহাস না, শেখ যদি হাসিনা ঠিক কিন্তু হতো চলে গেছে। তাহলে তো চব্বিশের জুলাই আগস্ট হতো না। 24 জুলাই আগস্ট আমাদের শিখিয়ে দিয়েছে যে কেউ ফেসিজমের সৃষ্টি করে ক্ষমতায় থাকতে পারবে না, স্বেচ্ছাচারিতা করতে পারবে না। কাজে ওইটার উপরে ভিত্তি করে আমরা গণতন্ত্র কাকে বলে, আমাদের দেশের মানুষকে রাজনৈতিক অধিকার এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার যদি আপনি না দেন, দেশের শৃঙ্খলা ফিরে আসবে না। কাজে দেশের মানুষের চাহিদা কি, আপনি যদি এখন জিজ্ঞাসা করেন, দেশের মানুষের চাহিদা ন্যূনতম একটা সংস্কার দিয়ে, সংস্কার করে একটা জাতি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা স্বচ্ছ নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, দেশের ভাবমূর্তি সকল কিছু বৃদ্ধি পাবে। দেখুন, এই যে গতকাল এনবিআর এর চেয়ারম্যান সাহেব বলেছে যে যেখানে আমাদের দেশ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল এবং গ্যাসের আমদানিকৃত মূল্য পরিশোধ করতে পারে না ফরেন কারেন্সি রিজার্ভের মানে অপ্রতুলতার জন্য, এটার কারণটা কি? দেশে মানুষের বিনিয়োগ আসতেছে না। এই সরকারের উপর, বর্তমান পরিস্থিতির উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নেই, ফলে বিনিয়োগ আসতেছে না। এই যে যেমন বিভিন্ন ঋণ সংস্থা যেগুলি আমাদের ঋণ দিবে, আইএমএফ এর 3য় কিস্তি, 4র্থ কিস্তি কিন্তু আমরা পাচ্ছি না। আজকে প্রধান অর্থ উপদেষ্টা বললেন আগামী জুন মাসে একসাথে পঞ্চমের সাথে পাওয়া যাবে। এটাও কিন্তু আমাদের রিজার্ভকে ডাউন করতেছে। প্লাস আমাদের যে যক্ষের দল, আমাদের যে বিদেশি প্রবাসীরা, তারাও কিন্তু রেমিটেন্স কম্পারেটিভলি যা পাঠাচ্ছে তার চেয়ে কম পাঠাচ্ছে, যেই কারণে একটা ফরেন কারেন্সি ক্রাইসিস কিন্তু দেশে দেখা দিচ্ছে। এইগুলি যতদিন না পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি দেখেন এখন দেশের ফলমূলের দোকানে আক্রমণ হচ্ছে, ফুলের দোকানে আক্রমণ হচ্ছে, এখানে সেখানে মব জাস্টিস হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু পুনরুদ্ধার হচ্ছে না, দ্রব্যমূল্য কন্ট্রোলে আনা যাচ্ছে না। এইগুলির জন্য দেশে একটা আমাদের গণতান্ত্রিক সরকারের খুব জরুরি দরকার। আমরা এই গভর্নমেন্টকে ব্লেম করতে চাই না, উই আর হেল্পিং দিস গভর্নমেন্ট, বাট গভর্নমেন্টের মূল লক্ষ্য, যে আপনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন, তো এটা ছিল না যে তারা কোন রকম একটা নির্বাচন করে দিয়ে যাবে। এটাও কিন্তু ছিল না যে তারা অনেকদিন ক্ষমতায় থেকে দেশে আবার ফেস্টিভ্যালের একটা সুযোগ করে দিবে। আমি মনে করি নির্বাচনকে বিলম্বিত করা বা সংস্কারের আলোচনা নামে এটাকে বিলম্বিত করা, বা এটাকে বিলম্বিত করা মানে স্বৈরাচারের কালো থাবা আবার দেশের উপর ঝাঁকিয়ে পড়ার একটা
সুযোগ সৃষ্টি করবে। এবং শেখ হাসিনা বা ফেসিবাদের দূষররা দেশে এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করে, নির্বাচনকে বিলম্বিত করে, অনির্বাচিত সরকারকে ব্যর্থ করে দেশে আবার ফেসিবাদের সৃষ্টি করতে চায়। এইটা থেকে রক্ষা পেতে হলে অবিলম্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই যে আপনারা জামাত প্রসঙ্গ আসছেন, আমি একটা কথা বলি, দেখেন আইএস এর একটা মুভমেন্ট হয়েছিল, সেই আইএস মুভমেন্টে কিন্তু আমি বলতাম যে ইহুদরা এবং অ্যান্টি ইসলামিক ফোর্সগুলি আমাদের ইসলামিক ইয়াং জেনারেশনকে একত্রিত করে মেরে ফেলার জন্য অতি সহজে একটা খিলাফত স্থাপনের ফর্মুলা দিয়ে ধ্বংস করতে চাচ্ছে, এবং তাই হচ্ছে। আমাদের ইসলামিক ভালো জ্ঞানদারী ইয়াং জেনারেশনকে ধ্বংস করা হয়েছে। এই যে এখন আমাদের একটা গ্রুপ স্থানীয় নির্বাচন আগে করাতে চাচ্ছে বা বলতে চাচ্ছে, এটা কিন্তু ফেসিবাদের একটা, আমি মনে করি, ষড়যন্ত্রের ফাঁদ। এই ফাঁদে পা দেওয়াটা অত্যন্ত ভুল হবে দেশের জন্য। কারণ এই জাতীয় নির্বাচনের আগে একটা স্থানীয় নির্বাচন যদি দিতে চায়, এই ফাঁকে যারা ফেসিবাদের দূষর, তারা দেশে একটা গন্ডগোল সৃষ্টি করে জঙ্গিবাদের তকমা আমাদের গায়ে লাগিয়ে দিয়ে বড় ষড়যন্ত্র সৃষ্টির একটা পায়তারা করতেছে, যাতে করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে, যাতে করে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে আবার ফেসিবাদ যাতে ঝাঁকিয়ে বসতে পারে, সেটার একটা ষড়যন্ত্র করতে তারা চাচ্ছে। কাজে আমি মনে করি এই সরকারের সর্বপ্রথম সর্বপ্রধান জনপ্রিয় যে দাবি মানুষের, 17 কোটি মানুষের মতান্তরে 18 কোটি মানুষের, সেটা হলো একটা স্বচ্ছ, ফ্রি, ফেয়ার, অ্যাকসেপ্টেবল, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটের স্বাধীনতাকে নিশ্চিত করে দিয়ে যাওয়া হবে। এই সরকারের সবচেয়ে বড় একটা রিফর্মস, এবং এটার জন্য জাতি কাঙ্ক্ষিত অবস্থায় বসেছে, জাতির আকাঙ্ক্ষা সেই নির্বাচনটা দেখার। এর বাইরে কিন্তু জাতি কিছু দেখতে চাচ্ছে না। দেখতে চায় পরবর্তী সরকার এসে এমন একটা সরকার ব্যবস্থা চালাবে, এমন ভাবে রিফর্মস করবে, যে রিফর্মের বলে দেশে আর কোনোদিন ফেসিবাদের সৃষ্টি হবে না, শেখ হাসিনার মতো স্বৈরাচারের সৃষ্টি হবে না। আর বিচারের ব্যবস্থা যেটা বলেছেন, বিচার তো তার বিচারিক ধারায় হবে। বিচার যদি তড়িঘড়ি করেন, বিচার কিন্তু নস্যাৎ হবে, বিচার নিয়ে প্রশ্ন উঠবে। আন্তর্জাতিক দণ্ড যেটা মানে বিচার হতে হবে, বিচার চাওয়ার ক্ষেত্রে বিএনপির অবস্থান কোথায় সেটা নিয়েই সংশয় আছে বা প্রশ্ন আছে। কোনটা বিচার চাওয়ার, যে যেমন ইতিমধ্যে সাম্প্রতিককালে অনেকগুলি মন্তব্য নিয়ে কিন্তু যে আমরা চাই না দলের বিচার করতে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের শক্ত অবস্থানে যেতে চাই না, আমরা চাই না রাজনীতি থেকে দূরে থাকুক, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার আছে, এই জাতীয় অনেক তর্ক বিতর্ক কথা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা ইয়ে তৈরি হয়েছে। সাগর ভাই, আমি মনে করি এই যে দূরত্ব তৈরির কারিগর যারা, তারাও কিন্তু ফেসিবাদের দোষরাই মনে করবে। আমরা তো বলি নাই যে আওয়ামী লীগের বিচার হবে না, আমরা তো আওয়ামী লীগের বিচার চেয়েছি। আমরা শেখ হাসিনার বিচার চাই, ফেসিবাদের বিচার চাই, খুনি, গুমকারী, হত্যাকারী, নৃশংস ভাবে যারা আমাদেরকে অত্যাচার করছে, আমরা সবার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই। আমাদের কথা হলো, আমাদের কাউকে নিষিদ্ধ করার অধিকার আমাদের নাই, এটা জনগণের। যেমন মুসলিম লীগ 71-এর স্বাধীনতার পরে যারা 30 লক্ষ লোককে হত্যা করেছে, যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে গেছে, আমরা কি তাদেরকে নিষিদ্ধ করেছি? জনগণ তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে বাংলার জমিন থেকে। মুসলিম লীগ নাই। সেইভাবে এই ধিকৃত আওয়ামী লীগকে জনগণ আস্থা করে ফেলে দিবে। আমরা সেটি আশা করি সেইভাবে এই আওয়ামী লীগকে কর্নার করে জনগণ আওয়ামী লীগকে নিক্ষিপ্ত করে দিবে তাদের নির্বাচনের মাধ্যমে। আওয়ামী লীগ এই দেশের মানুষের কাছে কোনোদিনও ভোটের জন্য আসতে পারবে না। দে আর নেগলেক্টেড, তারা ধিকৃত। কাজেই এই আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে, জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যেই তো নির্বাচনের দরকার। এই দেশের জনগণ যখন আওয়ামী লীগের পাশে না দাঁড়াবে, আওয়ামী লীগকে যখন ঘৃণার চোখে দেখবে, জনগণ যখন আওয়ামী লীগকে ভোট না দিয়ে ধিক্কার দিবে, তাদেরকে দূরে সরে দিবে, ঘৃণার ভাব প্রকাশ করবে, আওয়ামী লীগ অটোমেটিক্যালি দেশ থেকে বিদায় নিতে হবে। আমরা কিন্তু এই জামাত ইসলামকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। আজকে জামাত ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে? জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছিল। আজকে কি সেই নিবন্ধন বাতিল অবস্থায় থাকবে? থাকবে না। ওই একই যারা জনগণের রাজনীতিকে কেউ কোনোদিন ব্যক্তি বা আইন দিয়ে বন্ধ করা যায় না, অনেকের বন্ধ করেছে। চাচ্ছেন না কোন ধরনের নির্দেশের বদৌলতে সরাসরি নিষিদ্ধ হোক, আপনারা চান একটা প্রক্রিয়ার মাধ্যমে হোক এবং ধিকৃত আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যেভাবে জনগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে আন্দোলনের মাধ্যমে তারা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, সেই ভোটের আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী লীগ কোনোদিন বাংলার জমিনে রিহেবিলেট হতে পারবে না, বাংলার জনগণ হতে দেবে না। আমরা সেইভাবে জনগণকে মূল্যায়ন করতে চাই।